43 কোটি টাকার প্রকল্পে পরামর্শক ব্যয় 33 কোটি। মনোরেলেই মনোযোগী সরকার, স্থবির নতুন মেট্রো রেলের কাজ। 2 এমপির সাথে জেলা প্রশাসকের রাজনৈতিক দ্বন্দ্বে বন্ধ 400 উন্নয়ন প্রকল্প। 150 বছর ধরে অক্ষত মাটির গোলা, 1000 মণ ধান থাকে সুরক্ষিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জায়গার অনুদানের অর্থ 9-6 শঙ্কা দেখা দিয়েছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। 43 কোটি 46 লাখ টাকা ব্যয়ে ঢাকা ও চট্টগ্রামের 3 সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার একটি কারিগরি সহায়তা প্রকল্প নেওয়া হয়েছে, যার পরামর্শ খরচই ধরা হয়েছে 33 কোটি 46 লাখ 40 হাজার টাকা। ওয়েস্ট রিডাকশন অ্যান্ড সাপোর্ট ফর বিল্ডিং আ সাস্টেইনেবল সোসাইটি নামে এই প্রকল্পটি অনুমোদন পেলে বাস্তবায়ন করবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির সভা। পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, প্রকল্পটির উদ্দেশ্য হল বর্জ্য উৎপাদন কমানো এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশগত চাপ কমানো। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদন থেকে এই সব তথ্য পাওয়া যায়। বিএনপি সরকার গঠনের পর থেকেই মনোরেল নির্মাণকে বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও বিগত সরকারের সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তৈরি হওয়া মেট্রো রেল কমলাপুর পর্যন্ত নিয়ে যেতে যে কাজ শুরু করা হয়েছিল তা এখনও শেষ হয়নি। এমন ধীরগতির নির্মাণ পরিস্থিতির মধ্যে মেট্রোর আরও 6টি পথ নির্মাণের কথা রয়েছে, কিন্তু সেগুলোতে বর্তমান সরকার ততটা আগ্রহ দেখাচ্ছে না। ফলে কয়েকটি রুটের কাজ স্থবির হয়ে পড়ে আছে। এই অবস্থায় মনোরেলের নির্মাণ নগরবাসীর জন্য কতটা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম 2টি রুট দিয়ে মনোরেল নির্মাণ কাজ করতে চায় সরকার। এজন্য প্রাধান্য দেওয়া হচ্ছে সাভার ও ভুলতার মতো জায়গাকে, যার প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর নথি বলছে, বারিধারার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 25.2 কিলোমিটার পথ নির্মাণের মধ্য দিয়ে শুরু হবে মনোরেল তৈরির কাজ। দ্বিতীয় মনোরেলের দৈর্ঘ্য হবে 14.6 কিলোমিটার। মনোরেলের তৃতীয় রুটটি হাজীপাড়া থেকে ডেমরা পর্যন্ত 10.3 কিলোমিটারের। হাজীপাড়ার পর দক্ষিণ বনশ্রী হয়ে নন্দীপাড়া, দক্ষিণগাঁও হয়ে ডেমরা যাবে মনোরেল। বসিলা মোড় থেকে পোস্তাগোলা সেতু পর্যন্ত 11.7 কিলোমিটারের পথটি মনোরেলের 4 নম্বর রুট হিসেবে চিন্তা করা হচ্ছে। 5 নম্বরের মনোরেলের রুটটি 17.6 কিলোমিটারের। এটি জসিমউদ্দিন এভিনিউ থেকে শুরু হয়ে সাভার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোকে থামিয়ে মনোরেলে গেলে মৌখিক সুফল মিলবে না। তবে তাদের এই মতের সঙ্গে এক নন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সরকার মনোরেলের কাজ এগিয়ে নিচ্ছে এটা ঠিক, কিন্তু মেট্রোর কাজও চলছে। এখানে মেট্রো মনসাংঘর্ষিক নয়, বরং একে অন্যের পরিপূরক। আমরা চাই মেট্রো থেকে নেমে একজন যাত্রী যেন মনোরেলে উঠতে পারে, সে ব্যবস্থা করতে। স্থপতি ও নগরবিদ ইকবাল হাবিব ঢাকার বিদ্যমান নগর পরিবহন ব্যবস্থায় মনোরেলকে দেখছেন উচ্চভিলাষী হিসেবে। তিনি মনে করছেন, মনোরেলের বাস্তবায়নের মধ্য দিয়ে অতি বিনিয়োগে অল্প মানুষের সেবা দেওয়া একটি প্রহসন, সেটি প্রমাণ করার কিছু নেই। গণপরিবহনের দুরবস্থা নিয়ে এ শহর যেখানে ভারাক্রান্ত, সেখানে বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হঠাৎ নতুন বাহন যুক্ত করার ভাবনা শুধু উন্নয়ন দেখানোর প্রবণতা। মনোরেলের অন্যতম বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ উড়ালপথে নির্মাণ করা হয়। ফলে সড়কের জায়গা দখল কম হয়, যানজটের প্রভাব পড়ে না এবং ঘনবসতিপূর্ণ শহরে তুলনামূলক কম জমি অধিগ্রহণ করেই এটি নির্মাণ সম্ভব। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ না করে জেলা প্রশাসক একক সিদ্ধান্তে প্রকল্প নিচ্ছেন, এমন অভিযোগ করে গত
28 জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে একটি ডিও চিঠি পাঠান সংসদ সদস্য রফিকুল ইসলাম জামান ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়া নেওয়া সব কার্যক্রম স্থগিত রাখার অনুরোধও জানান তারা। জেলা পরিষদের তথ্য বলছে, প্রশাসক 4 উপজেলার জন্য 7,50,80,000 টাকা ব্যয়ের 4 শতাধিক উন্নয়ন প্রকল্পের তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য তা পাঠান স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর 2 এমপির দাবি বাদ দেয়া হয়েছে তাদের উন্নয়ন প্রস্তাবের অধিকাংশই। চিঠি পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় আমলে নেয় বিষয়টি। মন্ত্রণালয় থেকে জেলা পরিষদ প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে উন্নয়ন প্রকল্প নেয়ার আগে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে নিতে বলা হয়েছে। এর মধ্যেই সেই চিঠি প্রশাসকের হাতে এসে পৌঁছেছে। এরপর থেকে জেলার 4 উপজেলার জন্য নেয়া উন্নয়ন কার্যক্রম থেমে গেছে। প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন দাবি করেন, সংসদ সদস্যদের প্রকল্প প্রস্তাব সম্পূর্ণ বাদ দেয়া হয়েছে এমন অভিযোগ সঠিক নয়। স্থানীয়রা মনে করছেন এই স্থবিরতার পেছনে শুধু প্রশাসনিক জটিলতাই নয়, রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। জেলা পরিষদ প্রশাসক ও 2 নির্বাচিত এমপির মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ এখন উন্নয়ন কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলছে। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া যায়। কালের বিবর্তনে ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য মাটির গোলা। তবে ইতিহাস আর বংশীয় স্মৃতির ধারক হয়ে এখনও টিকে রয়েছে মাটির তৈরি এই 6টি বিশাল গোলা। মুঘল ও ব্রিটিশ আমল থেকে বরেন্দ্র অঞ্চলের ধান সংরক্ষণের প্রধান মাধ্যম ছিল এই গোলাগুলো। মাটির তৈরি এসব গোলায় বর্তমান গোডাউনের চেয়েও ভালো ধান থাকে। মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি হওয়ায় ইঁদুরও ক্ষতি করতে পারে না। একটি গোলায় 1 বছরের বেশি সময় ধরে 800 থেকে 1000 মণ ধান সম্পূর্ণ নিরাপদে রাখা সম্ভব। এই গোলাগুলোর 3টি প্রায় 150 বছরের পুরনো, আর 3টি গোলা মুক্তিযুদ্ধের পর তৈরি করা হয়। আনুমানিক 150 থেকে আরও উপরে। এটা আমাদের কোনো চিন্তা না, আমাদের পূর্বপুরুষরা সেই সময় একটা ধান সংরক্ষণ করার জন্যে যে পদ্ধতিটা ব্যবহার করতেন, যে অন্তত সারা বছর ধানটা রাখা যায়। কারণ যেহেতু এই এলাকাটা অতীতেও ধানের এখনও ধান কিছুটা হচ্ছে আম, কিন্তু অরিজিনালটা হচ্ছে বরন্দর ইয়াটা ধানেরই এলাকা। কোনো রকম ধান যে বিক্রি করার কোনো সুযোগ ছিল না, যে পরিবহন যেমন রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, তখন কিন্তু কিছু এই যে ভাবিচা বলে একটা জায়গা আছে, এখান থেকে নৌপথে কিন্তু যেত যারা ধান নিতে আসতো। তো সেটা সিজনে একটা আসতো, তো এতদিন ধানটা কোথায় রাখবে? এই কারণে এই সংরক্ষণের জন্যই কিন্তু এই গোলাটা তৈরি করা হয়েছে। বছরের পর বছর ধরে ধান সংরক্ষণের এই গোলাগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার দেওয়ানপাড়ার সাবেক সংসদ সদস্য মরহুম আজিজুর রহমানের বাড়ির সামনে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে তারা এই গোলাগুলোকে দেখে আসছেন। গোলাগুলোর ইতিহাস ও ঐতিহ্যের কথা তারা তাদের পূর্বপুরুষদের কাছে শুনেছেন। আবারও গোলাগুলো যদি চালু করা যায়, তাহলে ধান সংরক্ষণ করে কৃষক তা নিজেই মজুত করতে পারবে। এতে করে তারা লাভবান হবেন, এমনটাই মনে করেন স্থানীয়রা। এই মাটির গোলা সম্পর্কে আমরা পূর্বপুরুষদের মুখে শুনে আসতাম যে মাটির গোলাতে ধান রাখা হয়, কিন্তু আমাদের এই নিয়ামতপুর উপজেলার ভিতরে এই জায়গাটাতে দেখা মিলে। তারপরে দেখার পরে আমরা মালিকদের কাছ থেকে জেনেছি যে এখানে ধান দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হয়। এটা আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্য। নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবং ধানটি সুরক্ষিত রাখার জন্য এই গোলার ব্যবস্থাটি করা হয়েছে। এটা দেখে আমরা খুব মজা পাই এবং আমরা চাই এই ঐতিহ্যগুলো টিকে থাকুক, তাহলে ভবিষ্যৎ প্রজন্মগুলো দেখতে পারবে যে আমাদের আগের প্রজন্মগুলো কিভাবে ধান সংরক্ষণ করত। নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, প্রাচীন এই ঐতিহ্য ধরে রাখা দরকার। কৃষক তার বাড়ির সামনে এমন গোলা বানিয়ে তাদের ধান সংরক্ষণ করতে পারলে প্রয়োজনীয় সময় তা বিক্রি করতে পারবে। এতে করে তারা লাভবান হবেন। এখানে অনেক ধরনের সুবিধা আছে, যে বাইরের যে বাতাসটা এবং ভিতরের বাতাসটা যখন এক্সচেঞ্জ না হতে পারে, তখন এটা শুকনো এবং তাজা থাকে ধানটা, এটা একটা সুবিধা পায়। আর মাটি থেকে কিছুটা উঁচুতে হওয়াতে ইঁদুরের যে উপদ্রব এটা অনেকটাই কমে যায় বলতে এখানে ইঁদুর ঢুকতেই পারে না, কারণ যেহেতু মই ব্যবহার করে উপরে একটা সরু প্রলেপ থাকে, দরজা থাকে, সেটা আবার মাটি প্রলেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই কারণে কিন্তু ধানগুলো দীর্ঘদিন ধরে এরা সংরক্ষণ করতে পারে। 50 মণ বা 100 মণ, 400-500 মণও হয়ে থাকে। তো এটা নওগাঁ নিয়ামতপুরে আছে, এটা অবশ্যই নিয়ামতপুরের জন্য ঐতিহ্য। আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করব, যদি
এই নিদর্শনটা ফলো করে অন্যান্য কৃষকরা এই ধরনের কাজ করতে পারে, তার ধান সংরক্ষণের জন্য যে তাদের দুশ্চিন্তা এটা অনেকাংশে কমে যাবে এবং তারা নিজেরাই সংরক্ষণ করে এই যে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। পারিবারিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি কৃষকদের দীর্ঘমেয়াদী সুরক্ষায় মাটির গোলার মতো দেশীয় ও প্রাকৃতিক সংরক্ষণ পদ্ধতি আবারও ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।